৭৫-এর পর এবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলছেন ওবায়দুল কাদের। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগে লিগ্যাল নোটিশ। জানাবো কমে গেল কাদেরের দাপট। স্বস্তির বৃষ্টির সঙ্গী ভয়ঙ্কর বজ্র, একদিনেই প্রাণ গেল 10 জনের। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়া বিএনপির 61 নেতাকে শোকজ। এবং সর্বশেষ জানাবো গরমে ওজন কমছে পশুর, দুশ্চিন্তায় খামারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭৫-এর পর এবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে বলছেন ওবায়দুল কাদের। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 1975 সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ও জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ সব অধিকার প্রতিষ্ঠা নেতৃত্ব দিয়েছে ও জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকার সহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিরেক্টরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না, বা ক্ষমতায় উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবসময় ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশ নিতে চায় না। একবার তারা তাদের ক্ষমতায় আসার পথ নির্বিঘ্ন করতে 1.5 কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল, আবার 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি করেছিল। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল, তাদের মুখে গণতন্ত্র ভোটাধিকারের কথা মানায় না। সেতুমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা। তারা রাষ্ট্র ক্ষমতা দখল তা এবং অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের লড়াইয়ে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগে লিগ্যাল নোটিশ। চলমান তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রেজিস্ট্রি ডাকযোগে বৃহস্পতিবার এই নোটিশ পাঠিয়েছেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, আমাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে। একটা শিশু যদি কোনো কারণে মারা যায়, এর পুরো দায়ভার সরকার ও সমগ্র জাতির উপর এসে বর্তাবে। তাপদাহ ও হিট অ্যালার্ট একটা প্রাকৃতিক বিপর্যয়। এ ধরনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাটাই উচিত। করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল। একইভাবে ঘূর্ণিঝড়ের সময়ও সবাই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়, স্কুল বন্ধ থাকে। এমন দুর্যোগ যদি দেশব্যাপী হয়, তাহলে এর আগামীর ভাবনাটা আমাদের ভাবতে হয়। অবকাঠামোগত উন্নয়ন করেছি আমরা, কিন্তু এটা ভাবিনি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারণ লোডশেডিং হচ্ছে। খাবার পানি, লোডশেডিং এর মতো বিষয়গুলো মাথায় রেখেই স্কুল কলেজ খোলা রাখতে হবে। পাঠানো এই নোটিশের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার অনুরোধ করেন আইনজীবী। আর একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। যদি একান্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয়, তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময় সকাল শিফট ভোর 6টা থেকে সকাল 8টা এবং ডে শিফট সকাল 8:30 থেকে সকাল 10:30 পর্যন্ত করার পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট, প্রকল্প ভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত নির্দেশনা জারির অনুরোধ করা হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট দায়ের সহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। কমে গেল কাদেরের দাপট। ওবায়দুল কাদের বেশ কয়েকদিন ধরে দাপটে ছিলেন। তিনি প্রতিদিন সংবাদ সম্মেলন করতেন এবং উপজেলা নির্বাচন নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করতেন। বিশেষ করে উপজেলা নির্বাচন আত্মীয় স্বজনরা যেন প্রার্থী না হয় সে ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন এবং যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমন একজন নেতা যিনি ওবায়দুল কাদেরের এই সিদ্ধান্ত মানেনি। সিদ্ধান্ত না মেনে তিনি ধানমন্ত্রী 3 নম্বর কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের তোপের মুখে পড়েন। ওবায়দুল কাদের তাকে বলেন,
আপনি তো দলের কোনো সিদ্ধান্তই মানেন না। কিন্তু তারপরও শাহজাহান খান তার ছেলেকে প্রার্থী হিসেবে রাখেন এবং দলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশঙ্কার মধ্যে তিনি উপজেলা নির্বাচনে ভূমিকা রাখতে শুরু করেন। কিন্তু আজ আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলনের পর দেখা গেল যে ওবায়দুল কাদের যা বলেছেন এবং আওয়ামী লীগের যে সিদ্ধান্ত তার মধ্যে দোস্তার ফারাক রয়েছে। ওবায়দুল কাদের যেভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন বাস্তবতা তা নয়। ওবায়দুল কাদের যত গর্জেছেন বাস্তবে আওয়ামী লীগ তত বর্ষেনি। আর এ কারণেই এখন ওবায়দুল কাদেরের কর্তৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এমনিতেই আওয়ামী লীগ বেশ কিছুদিন ধরে এক ধরনের বিশৃঙ্খল ব্যবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ সভাপতির বাইরে অন্য কোনো নেতার কথা তৃণমূলে আওয়ামী লীগ বা মাঠ পর্যায়ের নেতারা মোটেও কর্ণপাত করেন না, তাদেরকে খুব একটা আমলে নেন না। তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে কথা, তিনি দলের দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি। সেই ক্ষমতাবান ব্যক্তি যখন বলেছেন সকলে ধরে নিয়েছিল যে এটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং ওবায়দুল কাদের এটিকে শেখ হাসিনার নির্দেশনা বলে অভিহিত করেছিলেন। প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পরে তিনি আওয়ামী লীগের নেতা একরামুল করিম চৌধুরী, শাহজাহান খান এবং ডক্টর রাজ্জাকের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন এবং তাদের স্বজনদেরকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এই তিনজনের কেউ ওবায়দুল কাদেরের কথায় কর্ণপাত করেনি। ওবায়দুল কাদেরের নির্দেশনা অমান্য করে তারা প্রার্থী হওয়ার পর এখন দেখা গেল যে ওবায়দুল কাদের বক্তব্যের অবস্থানই এখন আর সঠিক নেই। 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়নি, অথচ ওবায়দুল কাদের একাধিক গণমাধ্যমে বলেছিলেন যে 30 এপ্রিল যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু 30 এপ্রিল এই বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি। তাহলে কি ওবায়দুল কাদের বাড়িয়ে বলেছেন? কেউ কেউ দাবি করেন যেহেতু একরামুল করিম চৌধুরীর ছেলে নির্বাচনে প্রার্থী হয়েছেন সেহেতু ওবায়দুল কাদের বিষয়টিকে বড় করে দেখেছেন এবং তিনি নিজেই উপজেলা নির্বাচনের বিষয় নিয়ে আগ্রহী ছিলেন, কারণ তার নির্বাচনী এলাকায় যদি একরামুল করিমের সন্তান উপজেলা চেয়ারম্যান হয় তাহলে তার এলাকায় আধিপত্য কমে যাবে। আর এ কারণে হয়তো তিনি বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ করেছিলেন বলে অনেকে মনে করেন। আজ আওয়ামী লীগ সভাপতির বক্তব্য থেকে স্পষ্টতই মনে হয় যেভাবে আওয়ামী লীগের নেতারা এই বিষয় নিয়ে গর্জেছিলেন, বাস্তবে আওয়ামী লীগ সভাপতির বিষয়টিকে অতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন না। বরং তার প্রধান আগ্রহের ব্যাপার হলো উপজেলা নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। আর এই কারণে প্রশ্ন উঠেছে তাহলে ওবায়দুল কাদের শেখ হাসিনা সবসময় যা বলেন সেটিরই পুনঃ উচ্চারণ করেন, এই বক্তব্যটি ঠিক না। শেখ হাসিনা আত্মীয় স্বজনদের ব্যাপারে ওবায়দুল কাদেরের অবস্থানের সঙ্গে পুরোপুরি একই রকম বক্তব্য রাখেনি। আর এর ফলে ভবিষ্যতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বা নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটুকু শুনবে এ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাপট কমে গেল? স্বস্তির বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর বজ্র, একদিনে প্রাণ গেল 10 জনের। বৃষ্টিহীন বৈশাখের রুদ্ররূপ সহসাই কেটে যাবে, প্রকৃতি ভিজবে স্বস্তির বৃষ্টিতে, এমন আশায় বসে আছেন গোটা বাংলাদেশ। সর্বত্র না হলেও আকাশের দিকে চেয়ে থাকা চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা আজ স্বাদ পেয়েছেন কাঙ্ক্ষিত বৃষ্টি সুধার। কিন্তু বৃষ্টি বিলাসের এই দিনটিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই বিভাগে। বজ্রপাতে আজ একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 10 জনের। সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট 10 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, রাঙামাটিতে 3 জন, কক্সবাজারে 2 জন, খাগড়াছড়িতে 1 জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়া বিএনপির 61 নেতাকে শোকজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের ভোটে অংশ নেওয়া 61 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের 48 ঘন্টা সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে প্রথম দফায় ভোটে যাওয়া 80 নেতাকে বহিষ্কার করে দলটি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে দ্বিতীয় ধাপে শোকজ করা 61 নেতার মধ্যে চেয়ারম্যান পদে 25 জন, ভাইস চেয়ারম্যান পদে 20 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 16 জন রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা শোকজ চিঠিতে বলা হয় গত 15 এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী 21 মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 48 ঘন্টার মধ্যে যথাযথ কারণদর্শী একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। গরমে ওজন কমছে পশুর, দুশ্চিন্তায় খামারি।
চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত প্রাণীকুল। গরমে প্রতিদিন মারা যাচ্ছে গবাদি পশু ও হাঁস মুরগি। পাশাপাশি ওজন কমছে, কোরবানির জন্য তৈরি হওয়া পশুর উৎপাদন কমেছে দুধের। কোরবানি ঈদের আগে নতুন এ সংকটে চিন্তার ভাঁজ খামারিদের কপালে। চলতি মাসে দেশে 1,30,00,000 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। এ অবস্থায় তীব্র তাপপ্রবাহে সারা দেশে প্রায় 2,000 গবাদি পশু মারা গেছে। কোরবানিযোগ্য গরুগুলো ওজন হারাচ্ছে গড়ে 30 থেকে 70 কেজি। এছাড়া 20 থেকে 25% হারে কমেছে দুধের উৎপাদন। তীব্র গরমে গরু বাঁচাতে খামারিদের খরচও বেড়েছে শতকরা 30%। খামারে অতিরিক্ত শ্রমিক ও গরমজনিত প্রতিক্রিয়া রোধে বেড়েছে ব্যয়, যে কারণে কোরবানির লোকসানের আশঙ্কা করছে অনেকে। আবার এমন দুঃসহ পরিস্থিতির কারণে কোরবানির সময় বাজারে গরু সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন কেউ। তৌহিদ পারভেজ বিপ্লব বগুড়া কাহালু উপজেলায় দরগাহাট এলাকায় 140টি গরু লালন পালন করেছেন তার খামারে। এর মধ্যে 120টি কোরবানিযোগ্য। এখনো পর্যন্ত তার খামারে কোনো গরু মারা যায়নি, তবে ওই দিন কাহালু উপজেলায় মারা যায় 9টি গরু। বিপ্লবের পরিচিত গাইবান্ধার একটি খামারে একই দিনে 7টি গরু মারা যাওয়ার খবর দেন তিনি। বিপ্লব বলেন, নিজের গরু নিয়ে আতঙ্কে আছি। খামারের প্রতিটি বড় গরুকে 2বারের জায়গায় 7বার গোসল করাচ্ছি। প্রতিদিন ভিটামিন সি জাতীয় নানা খাদ্য ও নিয়মিত স্যালাইন দিচ্ছি। প্রচুর খরচ করে ভালো রাখার চেষ্টা করছি, তারপরেও গরু গরমে বিরক্ত হচ্ছে। স্বাভাবিক খাবার খাচ্ছে না। যেখানে এখন ওজন বাড়ার কথা সেখানে কমছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।